ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার বিভৎস আক্রমণ চলছেই। সেই আক্রমণের সাথে যুক্ত সবসময় বরাবরের মতো হচ্ছে প্রথম আলো এবং নতুন নতুন নাম। এগুলোকে আমরা কোল্যাটারাল ড্যামেজ বলবো কিনা জানি না, সেটাও দেখছি। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ভাইয়ের নাম দেখছি গোলাম মুর্তজা ভাইয়ের নাম। সবাই এখন ভারতের দালাল, রয়ের এজেন্ট, নানা রকম পর্যায়ের এজেন্ট হিসেবে কথাবার্তা আছে। এই আলোচনাগুলো যখন হয়, কেন হয়, এই প্রশ্নের জবাবে আমার একটা কথা খুব মনে পড়ে। মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন জামায়াত নেতাদের বিচার হচ্ছে, তখন একটা স্কাইপ কেলেঙ্কারি বেরিয়েছিল। এই ট্রাইব্যুনালের একজন বিচারক কথা বলেছিলেন, আমি স্মৃতি থেকে বলছি, বিদেশে অবস্থানরত একজন বিশেষজ্ঞের সাথে। সেখানে একটা জায়গায় তিনি বলেন, সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। কারণ হিসাবে আমার এই কথাটা মনে কেন আসলো আমি শেষের দিকে বলবো। ডক্টর আসিফ নজরুল মূল টার্গেট। তাকে নিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায় থেকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় মানুষজন, যাদের প্রচুর অ্যাক্সেস আছে, প্রচুর কানেকশন আছে অনেক মানুষের সাথে, তারা যেমন করেছেন। এর বাইরেও একজন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল, যিনি এই গণ অভ্যুত্থানকে, শেখ হাসিনা থাকা না থাকা ইত্যাদি নানান ইস্যুতে তিনি আমাদের ন্যারেটিভ, যেটা তার বাইরে কথা বলেছেন, এবং এটাকে দিয়ে তার বিশেষ কিছু পরিকল্পনা ছিল। এটাকে বিপ্লব বলে, শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী আছে বলে নানান ইস্যু এনে তাকেও আমরা দেখেছি আসিফ নজরুলকে আক্রমণ করছেন। এবং আসিফ নজরুলই সব নষ্টের গোড়া। আমি আমার গত ভিডিও যেটা আসিফ নজরুলকে নিয়ে করেছিলাম, সেখানে বলেছিলাম কেষ্টা বেটাই চোর, উনি নন্দ ঘোষ, যাই ঘটে সবকিছু তার। উনি নাকি উকিলি বুদ্ধি দিয়ে এই তাদের ভাষায় বিপ্লবকে রীতিমতো কনস্টিটিউশনাল প্রতি বিপ্লবে পরিণত করেছেন। আমি আসলে কারো এই আলাপগুলো আসলে আজকে আর খণ্ডাতে যাচ্ছি না। এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এবং যেসব অভিযোগ ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে আছে, করা হচ্ছে, সেগুলো খণ্ডাতে যাচ্ছেন। অনেকে দীর্ঘ সময় নিয়ে সেগুলো খণ্ডাচ্ছেন। আমার কাছে এগুলো এত কাঁচা, এত এত উদ্ভট, এত হাস্যকর, এত অযৌক্তিক মনে হয়। এগুলোকে ধরে ধরে এগুলো ব্যাখ্যা করা আমার কাছে আসলে অপ্রয়োজনীয়ই মনে হয়, সত্যি বলছি তাই। এবং সেই কারণে আমি ওই পথে কখনো যাইনি, কখনো যাই না। আমি ধারণা করি একটা শ্রেণীর মানুষ যারা এটা কানেক্টেড হতে চান, হন একটা সমাজে কিছু মানুষ এই ধরনের প্রচারণা, এই ধরনের প্রোপাগ্যান্ডা, এই ধরনের বিষোদ্গারে, এই ধরনের মিথ্যাচারেও কানেক্টেড হন। আমাদের সবারই কম বেশি কনফার্মেশন বায়াস আছে, থাকবেই। আমারও নেই তা বলছি না, আমারও আছে, আমাদের প্রত্যেকের আছে। আমরা যারা অস্বীকার করি আমাদের বায়াস নেই, তারা আসলে সঠিক কথা বলি না, ভুল কথা বলি। যাই হোক, প্রশ্নটা আসলে ওই জায়গায়, ডক্টর আসিফ নজরুল কেন বারবার টার্গেট হচ্ছেন? কেন প্রথম আলো বারবার টার্গেট হচ্ছেন? কেন এখন নতুন নতুন নাম যুক্ত হচ্ছে? শফিকুল আলম, গোলাম মুর্তজা, অবশ্য তাদের দুটো পাপ আছেই। গোলাম মুর্তজা তো ডেইলি স্টারের বাংলা বিভাগের সম্পাদক ছিলেন, মহাপাপ, ডেইলি স্টারে চাকরি করেন উনি। শফিকুল আলম ভাইও প্রথম আলোর সাংবাদিকতার পক্ষে দাঁড়িয়ে বারবার কথা বলেছেন, বিরাগভাজন হয়েছেন, আবারই কথা। এবং এখন নতুন নতুন ডাইমেনশন যোগ করা হচ্ছে সবকিছুর সাথে, এবং আমাদের জনগণের সামনে তাদেরকে বিরাট শত্রু হিসেবে উপস্থাপন করা হচ্ছে। অথচ এই দুজনেরও অসাধারণ ভূমিকার কথা আমরা জানি, সত্যিকার অর্থেই জানি। কোনো কোনো জায়গায় তাদের মতের সাথে আমাদের দ্বিমত হতে পারে, কিন্তু যারা আমরা তাদেরকে চিনি, মানে তাদের লেখার সূত্রে, বলার সূত্রে, ব্যক্তিগতভাবেও তারা কি কি করেছেন অনেকেই বলছেন, অনেকেই লিখছেন। দুজনই সাংবাদিক, পেশাগতভাবে অ্যাক্টিভিজম থেকে একেবারেই দূরে ছিলেন না, সুতরাং গুরুত্বপূর্ণ অবদান তাদের আছে। এভাবে নতুন নতুন নাম যুক্ত হবে এখানে, আমরা ধরে নিতে পারি। কারণ নতুন নতুন নাম যুক্ত করা গেলে যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটার প্রসঙ্গে আসবো, সেটা চরিতার্থ করা সহজ হয়। আমরা এর মধ্যে অনেকে এটাকে রাইটলি আইডেন্টিফাই করেছি। সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে
মানে তাদের ভাষায় যে বিপ্লব, আমরা যেটাকে গণ অভ্যুত্থান বলি, এটা অবশ্যই বিপ্লব না। প্রথম দিন থেকে এটা কন্টেস্ট করছি। বিপ্লব বলে দেশটাকে নিয়ে শেখ হাসিনার ভাষায় ছিনিমিনি খেলতে চাওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে ডক্টর আসিফ নজরুল দাঁড়িয়েছেন। উনি আলোচনা করে, উনি একাই যে করেছেন তা না, যা যা হয়েছে সবার মধ্যে আলোচনা করে করার মাধ্যমে এটা হয়েছে। কিন্তু উনি যেহেতু এটাকে তথাকথিত বিপ্লবে পরিণত করেননি, সে কারণে ওনার দোষ, উনি টার্গেট, এই দায় তার নিতে হবে, এই অপরাধ তার, কারণ উনি ওই কিছু মানুষের এক্সপেকটেশন ফুলফিল করেননি, তাই সেটা নিতে হবে। তাদের অনেক খোয়াব ছিল, বিপ্লব করে, বিপ্লব বানিয়ে কি করবেন সেটা পূর্ণ হয়নি। এরপরও এখন পাল্টা কি করা যেতে পারে? পাল্টা যা করা যেতে পারে সেটা হচ্ছে নতুন করে আবার কি সেই তথাকথিত বিপ্লবী সরকার গঠন করা যাবে, এবং সেই সরকার গঠন করার মাধ্যমে কি করা যেতে পারে সেটার খোয়াব আছে, সেটার আলাপ আছে। ধারণা তারা করেন যে ডক্টর আসিফ নজরুল সেখানেও একটা ব্যারিয়ার দিচ্ছেন। বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে একটা বিপ্লবের কথা বলবেন। এখানে একটু অপ্রাসঙ্গিক হলেও যোগ করে রাখতে চাই, কনস্টিটিউশনের মধ্য থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়ে উপদেষ্টা হওয়া তীব্র সমালোচনা করা হয়েছিল, অথচ সিরিয়াতে বাশার আল আসাদের পতনের পর যারা বাশারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছে গত 13 বছর, তারাও এসে সবকিছু নিজের মতো করে নিয়ে নেননি, দখল করে নেননি। বাশারের যে প্রধানমন্ত্রী, তিনি পালিয়ে যাননি, তিনি থেকে বলেছেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন, স্মুথ ট্রানজিশন করবেন, এবং বিজয়ী বাহিনী ঢুকে রাষ্ট্রীয় সবকিছু দখল করে ফেলেনি। তারা অপেক্ষা করেছেন, তারা তাদের অন্তর্বর্তী যে প্রধানমন্ত্রী আছে তাকে ঠিক করে দিচ্ছেন, তিনি দায়িত্ব নেবেন বাশারের প্রধানমন্ত্রীর কাছ থেকে। ওখানে জানি না কোনো বুদ্ধিজীবী এটাকে বিপ্লব হাতছাড়া করে দিচ্ছে আলাপ করছে কিনা। যাই হোক, আমরা আমাদের প্রসঙ্গে ফিরি। এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যে আমাদের সরকারের মানে আমি আওয়ামী রেজিমের কথা বলছি, তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের মধ্যে নানা রকম সংঘাত, দ্বন্দ্ব তৈরি করে দেয়া, অনৈক্য তৈরি করে দেয়া, বহু মানুষ বহু রকম মতামত নিয়ে আসবে কিন্তু ট্যাগ দিয়ে দেয়। আমি বারবার বলছি আমাদের সমালোচনা থাকতে পারে, আমি প্রথম আলোর পক্ষে কথা বলেছি, কারো ভালো না লাগতে পারে, তিনি মনে করতেই পারেন প্রথম আলো খুবই ইভিল একটা বস্তু, কিন্তু এটা বলার জন্যই আমি ভারতের দালাল হয়ে যাওয়া। অবশ্য ভারতে নাকি অনেক লেয়ারের, রয়ের নাকি অনেক লেয়ারের দালাল আছে, জানি না কোন লেয়ারে কি আছে, আরো লেয়ার আছে কিনা বলার বাইরে। কিন্তু আপনি যে ট্যাগ দিচ্ছেন মানুষজনকে, আমি দেখলাম এই ট্যাগকে টার্গেট করেই উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আমরা সাধুবাদ জানাই, কারণ গতবারও আমি আমার ভিডিওতে বলেছি, অনেকে লিখেছেনও ফেসবুকে বা অন্যান্য জায়গায়, যে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যখন এই বিভৎস বিষোদ্গার করা হচ্ছে, তখন বিশেষ করে উনি 3, 4, 5 তারিখে কোথায় কি করেছেন, কি ছিলেন বলে যেসব অভিযোগ গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, সেগুলোর ব্যাপারে তো তাদের বক্তব্য থাকতে পারত, কিন্তু তারা শেষ পর্যন্ত কথা বলছেন, which is very nice to see। এটা চালিয়ে যেতে হবে। আমরা বারবার বলছি আমাদের প্রত্যেকের সমালোচনা থাকতে পারে, আসিফ নজরুল সমালোচনার ঊর্ধ্বে থাকবেন কেন? অবশ্যই উনি সমালোচনার মধ্যে থাকবেন। উনি পুরো এন্টায়ার প্রিভিয়াস সময়, এখনকার সময় কি করেছেন সেটা এক জিনিস, আর যাবতীয় যত কিছু শুধুমাত্র মন গড়া কিছু বলে বলে তাকে দায়ী করে যাওয়া, এর চেয়ে বিভৎস কুৎসা তো আর কিছু হতে পারে না। এবং উনি প্রথম আলোর লোক, উনি প্রথম আলো মিলে যাবতীয় যত কিছু বাংলাদেশে অকল্যাণকর সবকিছু এরাই নিয়ে এসছেন। এবং প্রথম আলোর পক্ষে কেউ সামান্য যদি বলেন, তিনি শেষ, তিনি রয়ের এজেন্ট, ভারতের দালাল, ইত্যাদি ইত্যাদি। প্রথম আলোর পক্ষে এবং তার রাইটের পক্ষেও কথা বলা যাবে না। এই যে পোলারাইজেশন, এগুলোই ফ্যাসিজম, আসলে এগুলোই ফ্যাসিস্ট অ্যাটিটিউড, এগুলোই তাই একদম সরাসরি যদি বলি। শেখ হাসিনার বিরুদ্ধে ট্যাগিং এর অভিযোগ করতাম, আমরা এখন ঠিক সেই ট্যাগিং দেখছি, সেই একই রকম মতামত চাপিয়ে দেওয়ার বাইরে আর সবাই শত্রু, এই আলাপ দেখছি। আই রিপিট, সমালোচনা হতেই পারে, যে কারো হতে পারে। আমি প্রথম আলোকে সমর্থন করে যখন ভিডিও করছি, আপনার ভালো না লাগলে সমালোচনা করুন, বলুন আমি কোথায় কোথায় ভুল আছে, হতেই পারি। বা সবসময় কে ভুল কে সঠিক এটা ডিসাইডেড হবে না, কতগুলো ডিসিশন আমাদের ফিলোসফিক্যালি নিতে হবে,
সেটা সেই রকমভাবে দেখতে হবে। কিন্তু না, এগুলো করা যাবে না, র্যাডিক্যালাইজেশন করতে হবে। আমরা এখন পরস্পরের মধ্যে সংঘাত দ্বন্দ্বে মেতে উঠবো, লেগে যাব পরস্পরের বিরুদ্ধে, লাভ ভারতের। তারা চাইছে বাংলাদেশে কয়েকটা স্টেবল পরিস্থিতি তৈরি না হয়, সরকার ডিস্টেবিলাইজড হোক, যত রকম ভাবে এটা করা যায় সেটা তাদের চাওয়া। সুতরাং কার চাওয়া ফুলফিলড হচ্ছে আমরা বুঝতে পারি। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কোনো সেন্ট্রিস্ট ফোর্স, কোনো লিবারেল ফোর্স যেন না থাকে। আপনাকে, আমাকে, সবাইকে সেন্ট্রিস্ট ফোর্স ফলো করতে হবে না, লিবারেল কাউকে পছন্দ করতে হবে না, কিন্তু তার জায়গাটা সমাজে থাকবে, রাষ্ট্রে থাকবে, তার অধিকার থাকবে, এটা নিশ্চিত করতে হবে। আমি খুব খোলাখুলি যদি বলি, আমি বহুবার বলেছি জামায়াতের রাজনীতি আমি পছন্দ করি না, ওদের যে আইডেন্টিটি পলিটিক্স আমি পছন্দ করি না। কিন্তু জামায়াতের বাংলাদেশে কনস্টিটিউশন মেনে, আমাদের নর্মস মেনে যে রাজনীতি করছে, সেই অধিকার তাদের আছে। তাদের এই অধিকার কোথাও যদি লঙ্ঘিত হয় তার বিরুদ্ধে আমি কথা বলবো। আপনাদের মনে থাকার কথা, যারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদের নাকি কবে তারা মতৈক্যে পৌঁছেছিলেন যে ছাত্র শিবিরকে তারা অপারেট করতে দেবেন না। আমি প্রশ্ন করেছিলাম কোন অধিকারে তারা এটা করতে পারেন, বা এখনো এই আলাপ তারা কোত্থেকে আনেন? একটা ছাত্র সংগঠন যদি নিষিদ্ধ না হয়, প্রত্যেকটা জায়গায় তাদের অপারেশন চালানোর মতো অধিকার আছে। শুধু তাই না, জামায়াতের আমির সাম্প্রতিক সময় যেসব বক্তব্য দিয়েছেন, বেশ কঠোর সমালোচনা করেছি। একটু যোগ করতে চাই, একটা অনুষ্ঠানে তার সাথে আমার প্রথমবারের মতো দেখা হয়েছে। আমার ভালো লেগেছে, উনি এসে রীতিমতো আমাকে জড়িয়ে ধরেছেন এবং তার সমালোচনা করা নিয়ে বলছেন হ্যাঁ আমি যেন সেটা করে যাই। আমার যেটা মনে হয়, হ্যাঁ আমি তাদের ওই গণতান্ত্রিক অধিকারটা দেখছি। উনি অ্যাকোমোডেটিভ মানুষ, উনি বলছেন না জামায়াত সব সঠিক করছে, জামায়াতের প্রশংসাই করে যেতে হবে। সো এই জায়গাটা হচ্ছে বেসিক জায়গা, যে গণতন্ত্রের জায়গা আমরা চাই। সুতরাং সমাজের লিবারেল কোনো ফোর্স, কোনো সেন্ট্রিস্ট ফোর্স রাখা যাবে না। এগুলো গুরুত্বপূর্ণ কারণ। প্রত্যেককে তার মতো করে, তাদের মতো করে ভারতের সমালোচনা বা অন্যান্য ক্ষেত্রে যা যা করার সব করতে হবে। সবকিছু একরকম করে ফেলাই ফ্যাসিজম। খুব সহজ ভাষায় যদি বলি, সবাইকে একই হতে হবে। আমি শ্রেষ্ঠ কথা বলেছি, আমি যা বলেছি এটাই সঠিক, এটাই বেস্ট, সবাইকে এটা মেনে চলতে হবে। আরেকটা জিনিস এখানে জরুরি, সেটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে ওই যে শুরুতে সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। কথাটা কেন বললাম? যারা আসিফ নজরুলের বিরুদ্ধে লেগেছেন তারা একটা সাফল্য চান। তারা বাংলাদেশকে কেন্দ্র করে বহু কিছু ঘটাতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন বাংলাদেশে একটা সোকল্ড বিপ্লবী সরকার হবে, সেটার ঘাড়ে চড়ে তারা বাংলাদেশকে ধারণা করা হয় আমরা বিভিন্ন কিছু একত্র করে একটা চরম রাইটিস্ট সরকার কায়েম করবেন, ইচ্ছে মতো যা ইচ্ছে তা করবেন, কনস্টিটিউশন না আইন নেই, ডিক্রি জারি করে করে। তারপর নানা কিছু চেষ্টা করেছেন, তারা প্রেসিডেন্টকে সরানোর চেষ্টা করেছেন, তারা সেনাপ্রধানকে সরানোর চেষ্টা করেছেন, তারা নতুন করে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করিয়ে কনস্টিটিউশন এখনো স্থগিত করে দাও সেটা চেয়েছেন, কোন উপদেষ্টাকে পদে না রাখানোর চেষ্টা করেছেন, কোথাও তো পেরে ওঠেননি। এই ব্যর্থতা যখন একটার পর একটা হতে থাকে, প্রথম আলোর বিরুদ্ধে, ডেইলি স্টারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখানো, কোনোটাই যখন পেরে ওঠা হয়নি, যে তারা যে মহা বিপদে পড়ে গেল, বন্ধ করে দিল বা চাপে পড়ে তাদের সম্পাদক সহ সবাইকে পরিবর্তন করে ফেললো, কোথাও কোনো সাফল্য নেই। সুতরাং তারাও গেছে পাগল হইয়া, তারা একটা সাফল্য চায়। এসব করে 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 আসিফ নজরুলকে যদি তিক্ত করে ফেলা যায়, উনি যদি পদত্যাগ করে ফেলেন, একটা সাফল্য হবে। তাহলে সেই সাফল্যটার চেষ্টায় তারা আছেন বলে আমরা মনে করতে পারি। অনেক কিছু, অনেক পারপাস সার্ভড হবে। একজন সেন্ট্রিস্ট মানুষ যিনি রাইট র্যাডিক্যাল না, তাকে সরানো গেল, একটা সাফল্য পাওয়া গেল, এবং সাফল্য হিসেবে দেখানো যাবে প্রথম আলোর লোক, প্রথম আলো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ লিবারেল মতবাদের প্রতিনিধিত্ব করে, সেটাকে সরানো গেল। সবকিছু মিলে ইটস এ গুড প্যাকেজ। এই কারণে আসিফ নজরুল বারবার আক্রমণের শিকার। এবং যেহেতু পাল্টা গালিগালাজ আসিফ নজরুল করবেন না, তাকে গালি দেয়া সহজ, যে মানুষটা পাল্টা গালিগালাজ করবেন না। দু একটা জায়গায় দু একটা বার উনি বলেছেন, এবং সর্বশেষ ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে বলেছেন আর কখনো করবেন না। আসলে না করারই উচিত, আর অনেক কাজ আছে, উনি রাদার কাজ করুন। কিন্তু এই ঘটনাগুলো আসলে চলছে এবং চলবে। আবারও বলছি, এই লিস্ট বড় হবে, এই লিস্ট বড় হবে। আমরা যেন নিশ্চিত থাকি এক্সট্রিমিস্ট পথে, তাদের মতো এক্সট্রিমিজম যারা করতে চায় তাদের পথে যারা যাবেন না,
তাদের উপরে ট্যাগ হবে, তারা সবাই আক্রমণের শিকার হবেন। আমি নিজেও প্রাথমিকভাবে কিছুটা হয়েছি, আরো হব আমি জানি, কিন্তু আমাদের এই কথাগুলো আসলে একটু রাখা দরকার আছে। তবে আমি এটুকু বলতে চাই, আমরা যেন আমাদের সংকটটা আইডেন্টিফাই করতে পারি, আমাদের এই জিনিসটা বুঝতে পারি, আমরা কে কোন উদ্দেশ্যে কেন এগুলো করছি সেগুলো যেন বুঝে উঠি। বাংলাদেশে, উদার গণতান্ত্রিক বাংলাদেশে আমরা এটা কখনো দেখতে চাইবো না, ট্যাগ করা, কাউকে শত্রু বানানো, কাউকে অপর বানানো এবং কারো বিরুদ্ধে জঘন্যতম মিথ্যাচার দিয়ে কাউকে অ্যাসল্ট করা। এটা কারো মানে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয় অপ্রাসঙ্গিক বিষয়, কিন্তু বাস্তবে হয়তো ওটা আছে, এটা এনে ব্যক্তিগত না, ডাহা মিথ্যা কথা দিয়ে একটা মানুষকে জাতা ভাষায় আক্রমণ করা, এই চর্চাগুলো ভবিষ্যতের বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা যেন ডিনাউন্স করি, আমরা যেন এই মানুষগুলো, আসিফ নজরুলের মতো মানুষগুলো, আবারও বলছেন ভুল করতেই পারেন, কিন্তু যে মানুষটা বাংলাদেশের পাবলিক ইন্টেলেকচুয়ালের একজন প্রতিনিধি হিসেবে দাঁড়াতে পারেন, আমি ওনার মতো কনসিস্টেন্ট পাবলিক ইন্টেলেকচুয়াল খুব কম দেখেছি বাংলাদেশে। বাংলাদেশের এই দুর্ভাগা নিষ্ফলা সময়ে আমাদের সো কল্ড বুদ্ধিজীবী, আসলে আমাদের পাবলিক ইন্টেলেকচুয়াল হাতে গুনতে পারবো আমরা কয়জন ছিল। অনেক পরিচিত মানুষ যারা ইভেন জুলাইয়ে এসে কঠোর কথা বলেছেন, অনেককেই আমরা আসলে শেখ হাসিনার এন্টায়ার টাইমে তেমন মেজর কিছু করতে দেখিনি। 18 সালের রাতের সিল মারার পর গুনে দেখুন, যারা জুলাইতে এসে অনেক কথা বলেছে, কয়জন 18 সালের পর বলেছে যে এই রাতে সিল মারার পর তাদের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, বলে নাই। সে বিরল মানুষদের একজন আসিফ নজরুল, তাকে এই রকম অপমানিত করার চেষ্টা করা হচ্ছে। যদিও আমি মনে করি অন্যায় অন্যায্যভাবে কাউকে এরকম আক্রমণ করা, যিনি অত্যাচারিত হন, আসিফ আপনারা সবাই জানেন, গণবিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। সেই সঙ্গে বাংলাদেশের সামনে আসে সত্যিকারের গণতন্ত্র স্থাপনের এক অনন্য সুযোগ। হাসিনার 15 বছরের কর্তৃত্ববাদী শাসন অবসানের পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, সুশীল সমাজের সদস্যরা এতে অন্তর্ভুক্ত রয়েছেন। ইউনূস সুশীল সমাজের একজন প্রখ্যাত সদস্য। সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনের জন্য তিনি বদ্ধপরিকর। সামাজিক সংহতি রক্ষা এবং নিকাশ শোকাতে বাংলাদেশি সুশীল সমাজের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান ডক্টর ইউনূস। নাগরিক রক্ষা ও এটিকে প্রসারিত করার অনেক উপায় রয়েছে। উদাহরণস্বরূপ, বলপূর্বক গুম ও নির্যাতনের জন্য দায়ী নিরাপত্তা ইউনিটগুলো তিনি ভেঙে দিতে পারেন। সুশীল সমাজকে সমর্থনকারী এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোকে সংস্কার করতে পারেন, যেগুলোকে একসময় অপরাধীর তালিকায় রাখা হয়েছিল। বিদেশ অনুদান আইন সংশোধন করে সেগুলোকে আন্তর্জাতিক তহবিল পাওয়ার পথ প্রশস্ত করতে পারেন। তবে ইউনূসকে দ্রুত কাজ করতে হবে, কারণ ইতিহাস বলে সুযোগ সবসময় ক্ষণস্থায়ী হয়। এমনটাই মন্তব্য করছেন বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী দিনরাত পরিশ্রম করছে। রোববার 1 ডিসেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যর সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, আমরা যেন দেশ জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য কাজ করে যাচ্ছি। দেশের যে পরিস্থিতি চলছে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেভাবে আমরা কাজ করছি। অনুষ্ঠানে সেনাপ্রধান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন
ও 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময় বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 5 জনকে সেনাবাহিনী পদক, এসবিপি 5 জনকে অসামান্য সেবা পদক ও এসপিও 18 জনকে বিশিষ্ট সেবা পদক বিএসপি পরিয়ে দেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। প্রসঙ্গত, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদস্য বারবার নির্বাচনী রোড চাচ্ছে বলেন তো আপনারা? চলতি বছরের প্রায় ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায় বিএনপি। দলটি কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছে। বিরোধী অধিকাংশ রাজনৈতিক দলের একই দাবি, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে স্পষ্ট করে কোনো বক্তব্য দেওয়া হয়নি। বরং সরকারের একজন উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে আরও ধোঁয়াচ্ছন্ন করে তুলে বলে অভিমত বিএনপির নীতি নির্ধারকদের। এমন প্রেক্ষাপট রোডম্যাপ ঘোষণা ইস্যুত ডিসেম্বর পর্যন্ত দেখতে চায় দলটি। সরকার এই সময় মধ্যে নির্বাচনী রোডম্যাপ নিয়ে স্পষ্ট করে কিছু না জানালে আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলবে এবং অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি ক্ষমতা নেওয়ার জন্য আসলে পাগল হয়ে গিয়েছে। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল এরা সবাই মিটিং করে। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির এ সমস্ত কার্যকলাপ আপনারা কোন দিক ঘিরে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে বিএনপিকে নিয়ে টেনশনে রয়েছে। বিএনপি আসলে কখন কি করতে যায় বিএনপি সেটা বুঝতে পারছে না। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি আসলে কি করতে চায় বলেন তো আপনারা? বাংলাদেশের কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক? কি মনে হচ্ছে আপনাদের? তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশকে ঋণ দিতে চাই, দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে $100 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। শুক্রবার 6 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে $100 বিলিয়ন অনুদান ও ঋণ সহায়তা দেওয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় $24 বিলিয়ন সংগ্রহ করেছে। তিনি বলেন, গত 3 বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় 23.5 বিলিয়ন থেকে সামান্য